সব দলগুলো যেটি রিয়াজের আগে বলেছে যে আমরা এক জায়গায় এক টেবিলে এসে একটি কথা জোরে বা স্পষ্ট করে বলতে পারিনি। কেন পারিনি? আমরা তো বলেছি, আপনি তো দেখেছেন যে আমরা দেখেছি যে এই সরকার যখনই একটা বিপদের সম্মুখীন হয়েছে আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা এই সরকারের আমন্ত্রণে গিয়েছি। আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা একাধিকবার তিনি আমাদেরকে ডেকেছেন। আমরা ঐক্যমত্য কমিশনের যেই সংস্কার নিয়ে যে কাজ করতেছেন আলী রিয়াজ সাহেবের নেতৃত্বে, সেখানে আমাদের মতামত দিয়েছি। আমরা আমাদের প্রত্যেকটা কমিশনে, শুধুমাত্র নারী কমিশন যেই বিতর্কের সৃষ্টি করেছে আমাদের কোনো পরামর্শ নেয়নি। পুলিশ সংস্কার কমিশন আমাদের কোনো মতামতের তোয়াক্কা করেনি। তো যার কারণে যারা যারা আমাদের মতামত চেয়েছে আমরা মতামত দিয়েছি, আমরা কথা বলেছি। তো এখন আমরা একটা জাতীয় ঐক্য সৃষ্টি করতে পারি না এটা বললে ভুল হবে, কারণ আমরা জাতীয় ঐক্যের ভিতরেই আছি। আমাদের ৫ তারিখে জাতীয় ঐক্য হয়েছে। আমাদের যখন সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বক্তব্য ছিল যে সেই ঐক্যে কেউ ফাটল ধরানোর চেষ্টা করছে কিনা, বা সেখানে নিপুণাপার যে কথা বলছে এটাও অমূলক নয়। অবশ্যই কেউ না কেউ তো চাইবে যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকতে না পারি। আমাদের ভিতরে বিভেদ বিভক্তি সৃষ্টি করলে তো তৃতীয় একটা শক্তি সুবিধা নিতে পারে, এই কথাটাই তিনি বলেন, সত্য বলেছেন। কিন্তু এখন আমাদের কি কাজ, সরকারের কি কাজ? সরকার নিজেই তো এই যে বিতর্কটা আপনি দেখেছেন যে আব্দুল হামিদ তিনি চলে গেলেন। তিনি কিভাবে গেলেন? একজন রাষ্ট্রপতি, তিনি কিন্তু সাবেক রাষ্ট্রপতি হিসাবে প্রোটোকল পাচ্ছেন, জি, তার এখানে এজেন্সি আছে, তার ওখানে একজন পুলিশ কর্মকর্তা আছে। তারপরে তাকে বঙ্গভবন থেকে ফোন করে তাকে ক্লিয়ারেন্সের জন্য ব্যবস্থা করা হয়েছে। এর দায় কি সরকার কোনোভাবে এড়াতে পারে? আজকে এর দায় কি স্বরাষ্ট্রমন্ত্রী? অবশ্যই তাকে দায় নিতে হবে। তো তারা তো কেউ কোনো কথা বলছে না। এই আরেকটু পিছনে যদি আমরা যাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যবস্থা নিয়েছে আপনি দেখলেন, যারা পুলিশের কর্মকর্তা কয়েকজন ছোট এটা আমি মনে করি না যারা যথার্থ হয়েছে নির্দেশনা ছাড়া এটার যারা কলকাঠি নেড়েছেন তারা এর ধরাছোঁয়ার বাইরে। আমরা দেখেছি বড় বড় ঘটনা ঘটে যায়, সাধারণ কনস্টেবল এএসআই পর্যন্ত অ্যাকশন নেওয়া হয়, কিন্তু বাকিদের কিছু করা হয় না। আপনি দেখেন যে এই যে আব্দুল হামিদের আগে যখন আমাদের 5ই আগস্টে আমাদের ক্যান্টনমেন্টে প্রায় 629 জন ভিআইপি, এই ভিআইপি কারা? প্রত্যেকে গণহত্যার আসামি, অথবা লুটেরা, বাংলাদেশের অর্থ পাচার করেছে, বাংলাদেশকে শ্মশানে তৈরি করেছে। যার কারণে তাদেরকে কিন্তু যাওয়ার সুযোগ করে দিল কারা? এই সেনাবাহিনী দিয়েছে। আমি শ্রদ্ধা করি সেনাবাহিনীকে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রতীক। হ্যাঁ, 5 তারিখে তারা আমাদেরকে হেল্প করেছে, কিন্তু আজকে আমাদের এই গণহত্যাকারী যাদেরকে আমরা ইন্টারপোলের সহযোগিতা নিচ্ছি, এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সংস্থার কাছে ধর্ণা দিচ্ছি আমরা, এই ধর্ণা তো আমাদের দেওয়ার দরকার ছিল না। ওইখানে যারা আশ্রয় নিয়েছিলেন তাদেরকে সেফ কাস্টডিতে নিতে পারতেন এবং তারা আইনের মুখোমুখি হতেন, আজকে তারা বিচারের মুখোমুখি হতেন। তাদেরকে তো যাওয়ার সুযোগ করে দিয়েছে সেনাবাহিনী সহ এই প্রশাসনের লোকজন। আপনি দেখেছেন যে আমাদের ঢাকা রেঞ্জের বর্তমান যে ডিআইজি হয়েছেন সম্ভবত মিস্টার মল্লিক, হ্যাঁ, তাকে কিন্তু ডিবি থেকে তাকে কিন্তু সরানো হয়েছে। তার বিরুদ্ধে কেন সরানো হয়েছে আমরা জানি না, তবে তিনি আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিরুদ্ধে তিনি একটা স্ট্যান্ড নিয়েছেন, এজন্য তাকে সরানো হয়েছিল। তাহলে বলতে হবে যে তাহলে তার যে উপরে যে আছেন তিনি আওয়ামী লীগের দোসর, তাকে চান না ডিবিতে রাখতে। কিন্তু পরবর্তী সময়ে চাপের মধ্যে আমরা আপনাদের সাথে এই শোয়ের মাধ্যমে কথা বলার কারণে তাকে কিন্তু ঢাকা রেঞ্জে আবার পুনরায় তাকে বসানো হয়েছে। তিনি বসার সাথে সাথে একজন হত্যা মামলার আসামি আইবিকে গ্রেপ্তার করেছে, তাকে ধন্যবাদ জানাই। এবং তাকে কেন মিডিয়ার সামনে কথা বলতে দেওয়া হলো? তিনি একজন মার্ডার কেসের আসামি, তিনি একজন আসামি হিসাবে তিনি কেন মিডিয়ায় কথা বলবেন? আমরা চাই যে আমাদের জাতীয় ঐক্যের প্রশ্নে বিএনপি, জামাত ইসলামী সহ আমরা দীর্ঘদিনের আমাদের সংগ্রাম, এখন এনসিপি তারাও তো একটা নতুন একটা বাংলাদেশ গড়তে চায়, তারাও চায় গণতান্ত্রিক একটা ব্যবস্থা চায়, তারাও সমস্ত ভেদাভেদ ভুলে একটা সুন্দর বাংলাদেশ। প্রত্যেকটা রাজনৈতিক দলের মিশন কিন্তু একই, আমাদের উদ্দেশ্য লক্ষ্য সবার এক, যে মানুষের কল্যাণে কাজ করা। আমরা বিশ্বাস করি যে আমরা সমস্ত দলগুলো অন্তত একটা মতের জায়গায় মিলে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারবো। এটা যদি আমরা ব্যর্থ হই, আপনি এই 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটা যদি কোনোভাবে যদি নস্যাৎ হয়, আগামী 100 বছরে কোনো মানুষ নতুন করে চিন্তা করবে না, নতুন বিপ্লবের পরিবর্তনের চিন্তা করবে না। এজন্য আমরা যারা রাজনৈতিক, আমরা হয়তো আমি একজন এমপি হব, হয়তো একজন মন্ত্রী হব, কিন্তু এটা শেষ কথা না। শেখ খুনি হাসিনার ক্যাবিনেটের প্রায় 1500-র উপরে
এমপি মন্ত্রী অনেক কিছু হয়েছে, মেয়র হয়েছে, কত কিছু হয়েছে, সব তো পালিয়ে গিয়েছে। জনগণের পাশে দাঁড়ানোর মতো তাদের সৎ সাহসটুকু নেই। আমরা ওইরকম এমপি মন্ত্রী হতে চাই না। আমরা চাই জনগণের ভোটে একটা নির্বাচিত একটা সরকার চাই। যেই কথা নিপুণ আপা বলেছে যে আমরাও নির্বাচন চাই, আমরাও মনে করি যে নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তো এখন পর্যন্ত শুরুই হয় নাই। কেন শুরু হলো না? এটার জন্য দায় কার? সরকারের দায়। আপনি দেখেছেন যে নির্বাচনী পুলিং এজেন্ট যারা থাকেন, পুলিং অফিসার যারা থাকেন বিভিন্ন মাদ্রাসা, স্কুল এবং সরকারি কর্মকর্তারা সব 100 ভাগ ডিএনএ টেস্ট করে এই বিগত 3-4টি নির্বাচনে আওয়ামী লীগ করেছে। তারা সবাই কিন্তু এখনো ওই অবস্থায় আছে। নতুন করে আমাদের লোকজনকে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, যাদেরকে বিএনপি জামাত বিভিন্ন কারণে বাদ দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু নতুন করে নেওয়া হয় নাই। আপনি আসেন, এই যে গতকালকে দেখলাম একটা তালিকা, প্রায় 250-র মতো গণমাধ্যমের ভিতরে দোসর রয়েছে। এদেরকে কিন্তু এখন পর্যন্ত কোথাও ছাঁটাই বাটাই কিছুই করা হয় নাই। আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধার একটা নির্বাচনের জন্য প্রাক একটা প্রস্তুতি। এখন পর্যন্ত আওয়ামী লীগের সময় একজনের কাছে যদি একটা অস্ত্র থাকে তাহলে 3-4টা কিন্তু অবৈধ অস্ত্র, এবং অবৈধ অস্ত্র কিন্তু বাংলাদেশের 6 লাখ এখন পর্যন্ত প্রশাসন উদ্যোগ নেয় নাই অবৈধ অস্ত্র উদ্ধারের। আপনি আসেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের এই যে আমাদের শাসন ব্যবস্থা প্রশ্ন করছে আমাদের 3টা শ্রেণী, আমলা, কামলা, পুঁজিপতি। এই পুঁজিপতিরা, এই আমলারা যখন বাংলাদেশের রাজনীতিতে ঢুকছে তখনই আমি রাজনীতিকে তারা একটু বলি যে আগের মতো করে যে ট্যাগ দেওয়া, কেউ আপনার পছন্দ হলো না তাকে আপনি ফ্যাসিস্টের সহযোগী বললেন, বিভিন্ন তালিকা করে এক একজন দিচ্ছে, নির্দিষ্ট একটা অথরিটি থাকা উচিত কারা তালিকা করছে। দেখুন, সেই এই তালিকাটা করবে কেউ কে? করে কিনা, ঠিক আছে, এই কিন্তু তালিকাটা মনে ফেসবুকে, করেন সামাজিক যোগাযোগ আওয়ামী মাধ্যমে লীগের আপনি একটা তালিকা দিয়ে সময় দিলেন, সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা? না, একটা তালিকা দিয়ে দিলাম, সেখান থেকে বাছাই করবেন যাদের অভিযোগ। আমি মনে করেন 50 জনের নাম দিলাম, এটার জন্য তো একটা অথরিটি এটা করবে, গ্রেপ্তার করার তো রাইট আমার নাই। আমি পারবো একটা তালিকা দিতে। এখন আমার সেখানে আপনি দেখেছেন যে অনেক মামলা হয়েছে, তালিকাটা কে দিবে সেটা অনেক একটু মামলা হয়েছে, মামলার ভিতরে 300-500 আসামি করা হয়েছে। এটা আওয়ামী লীগের সময় হতো। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে একটা মামলায় আসামি, আমি তার সাথে 3টা মামলায় আসামি আছি। তো একটা মামলাতে আমাদের 1500-র উপরে আসামি আছি। আমরা সেই পল্টনে, আমরা কি বলে সেই ময়লার গাড়িতে আমরা অগ্নিসংযোগ করেছি। সে অগ্নিসংযোগ করেছি সেখানে 1500 লোক। আরে 1500 লোকে তো একটা মহাসমাবেশ হয়, এটা একটা গাড়িতে কিভাবে অগ্নিসংযোগ হয়? কিন্তু আমরা মনে করি না যে ওই রকম তালিকার কথা। আমি যেই 50 জনের তালিকা আমি এখন বললাম, অনেকেই ধরেন ব্যক্তিগতভাবে পছন্দ করেন, একটা ট্যাগ দিয়ে দিলেন। নো, এটা সত্য না। সেটা কেন? কিন্তু মনে করেন আপনি আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দালালি করেছেন, আওয়ামী লীগকে বিভিন্নভাবে পুনর্বাসিত করেছেন, আপনি আওয়ামী লীগ দ্বারা বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন, যার কারণে আপনি আওয়ামী লীগকে চান যে কোনো মূল্যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। এই মানসিকতার যারা, তাদেরকেই আমরা ফ্যাসিবাদের দোষর বলি। তো অনেক কিছুতেই বিলম্ব হচ্ছে, স্বৈরাচার বা ফ্যাসিস্টদের অনেক দোসররা সরকারের মধ্যে তবে থেকে কাজ আমি করছে। যেই কথাটা আপনার আগের কথাটার সাথেই সুর মিলাতে চাই যে আমাদের কিছু কিছু বিষয়ে আমাদের ঐক্যমত্য হতে হবে, এটা রাষ্ট্রের প্রয়োজনে হতে হবে। আপনি দেখেছেন পাকিস্তানের যুদ্ধ লাগার পরে ইমরান খান এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন করার পরেও ইমরান খান কিন্তু একবারে বলেছে যে ভারতের বিরুদ্ধে যে কোনো ভূমিকা নেওয়ার জন্য, এবং সেখানে ইনসাফ পার্টি সেখানে থাকবে। এজন্য আমি মনে করি যে আজকে বিএনপি সহ আমরা যারা আছি, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে যাদের বেড়ে ওঠা, আমরা যারা এখনো রাজপথের অবস্থান করছি, আমাদের জনগণের অধিকার প্রতিষ্ঠার পূরণে আমরা কিন্তু সব কিন্তু একমত। কিন্তু এখন এই প্রক্রিয়াটা আমরা চাই না, কোনো হানাহানি আমরা দেখতে চাই না। আমরা চাই আসলে প্রথম যেই কাজটা হওয়া উচিত ছিল, যখন 5 তারিখের পরে 8 তারিখে যখন সরকার গঠন হয়েছে, তখন আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর থেকে যদি যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন না এমন পরীক্ষিত অভিজ্ঞ যেই ব্যক্তিগুলো আছেন তাদেরকে নিয়ে যদি আমরা এই সরকারটি গঠন করতে পারতাম, এটা সেখানে বিএনপির প্রতিনিধিত্ব থাকতো, সেখানে জামাত ইসলামী থাকতো, আমরা যারা আছি আরও যারা রাজপথের আছে তাদেরকে নিয়ে যদি একটা সরকার করা হতো এবং এই নির্বাচন পরিচালনা পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন, একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে যদি তাদেরকে করা হতো, তাহলে কিন্তু এই ভেজালগুলো আমরা লক্ষ্য করতাম না। কিন্তু আজকে এই ভেজালগুলোর জন্য কিছু অপরিপক্ক মানুষ, কিছু সুবিধা সন্ধানী এই উপদেষ্টা পরিষদে আছে, যারা বিভিন্ন সময় নৌকার হালের মতো তারা বিভিন্ন দিকে নেয়ার জন্য চেষ্টা করতেছে। এজন্য তাদেরকে আরো সতর্ক হতে হবে বলে আমরা মনে করি।